আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত স্টাডি অ্যাব্রড স্টোরিজ এর প্রথম এপিসোডে। আমরা আজকে কথা বলবো আমাদের প্রথম গেস্ট নূরে জান্নাতুল ফেরদৌসের সাথে। নূরে জান্নাতুল ফেরদৌস অস্ট্রেলিয়াতে গত 2024-এর জুলাই ইনটেকে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনিতে এনরোলমেন্ট নিয়েছেন এবং উনি আজকে ওনার নিজের জীবনের স্টোরি শেয়ার করবেন, ওনার জার্নিটা শেয়ার করবেন আপনাদের সাথে। এবং স্টাডি অ্যাব্রড স্টোরিজ এর মধ্যে দিয়ে শুরু করবে, তারপর চলো আজকে থেকে শুরু হবে আমাদের স্টুডেন্টদের যারা দেশের বাইরে পড়তে যাচ্ছে, দেশের বাইরে আছেন, কাজ করছেন, পড়াশোনা করছেন, তাদের রিয়েল স্টোরিটা, রিয়েল জার্নিটা আপনাদের সামনে তুলে ধরেন। এবং আমরা চাই যে এই স্টোরি, এই জার্নি আমাদের বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে, যারা দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছে, যারা বিদেশে উচ্চশিক্ষা চিন্তা করছে, যারা বিদেশে ক্যারিয়ার গড়ার চিন্তা করছে, তাদের জন্য একটি গাইডেন্সের মতো, তাদের জন্য একটি গাইডেন্স এবং একটি পথ প্রদর্শন করবে যে তারা কিভাবে চিন্তা করতে পারে এবং সামনে যে রিয়াল সিনারিওটা সেটা কি। তো আমরা খুব বেশি সময় নিব না, আমরা সরাসরি চলে যাবো আমাদের আজকের বক্তা এবং আজকের গেস্ট, যিনি আজকে তার লাইফের স্টোরিটা, তার স্টাডি অ্যাব্রড জার্নিটা আমাদের সাথে শেয়ার। নূরে জান্নাতুল ফেরদৌস। নূরে জান্নাতুল ফেরদৌসকে আমি আরেকটা নামে চিনি, তো সেটা হচ্ছে সুস্মিতা। তো আমি সুস্মিতা বলেই ডাকি, যেহেতু সিস্টার টু মি, ছোট বোনের মতো। তো সুস্মিতা কেমন আছেন? এই তো আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেহেতু তুমি অলরেডি জানো এবং আমাদের অডিয়েন্স থেকে আমি একটু আগেই বলেছি যেটা, যে আমরা চাচ্ছি স্টুডেন্টের রিয়েল লাইফ জার্নিটা মানুষ জানুক এবং স্পেশালি বাংলাদেশের স্টুডেন্টরা যে রিয়েল অথেন্টিক ইনফরমেশন গুলো এবং রিয়েল সিনারিওটা এটা আসলে জানতে পারে না। কারণ আমরা এটাও দেখি ইউটিউবে, ফেসবুকে অনেক ব্লগার আছেন, অনেকে আছেন যারা আসলে গুড পার্ট গুলো তুলে ধরে, বাট আমি চাচ্ছি হোল সিনারি, হোল পিকচারটি যাতে আমাদের স্টুডেন্টরা রিয়েল টাইমে এসে আমাদের স্টুডেন্টের সামনে তুলে ধরে। এটা তাদেরকে মোটিভেট করবে যে আমি আসলেই অস্ট্রেলিয়াতে যাবো কিনা, নাকি আমার জন্য অস্ট্রেলিয়া ঠিক না, আমার জন্য আমার ঠিক আছে। সো সুস্মিতা, যেহেতু অস্ট্রেলিয়াতে আছো, তুমি একটু মানে বেসিক, আমরা আর্লি লাইফ থেকে শুরু করি। বাংলাদেশে গ্রামের বাড়ি কোথায় এবং এখানে কি কি আছে বেসিক, তারপর তোমার এখানে স্টাডি, হ্যাঁ, দেন আমরা হয়তো জার্নিটা জানবো। তো তুমি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো যে আসলে বাংলাদেশে তোমার গ্রামের বাইরে কোথায় ছিল এন্ড পড়াশোনা করেছো এবং ফ্যামিলিতে এখন কে কে আছে, বাংলাদেশে কে কে আছে। জি, আমার আসলে ঢাকার, মেনলি আমি ঢাকায় ব্রট আপ হয়েছি আর কি। তো আমার আব্বু আম্মু আর আমার কোনো সিবলিংস নেই। তো আমার পড়াশোনা ঢাকাতেই, আমার এসএসসি এইচএসসি সব ঢাকাতেই। আমি ব্যাচেলার্স কমপ্লিট করেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ইংলিশে। তো এই তো এতটুকুই। হ্যাঁ, আমি এবং আমিও সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আমরা একসাথে জি ক্লাব অ্যাক্টিভিটিস করেছি। জি নেচার এন্ড এনভায়রনমেন্ট ক্লাবের, সাউথ ইস্ট ইউনিভার্সিটির নেচার এনভায়রনমেন্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল আমার সাথে, আমি প্রেসিডেন্ট জি ছিলাম। তো জি। তখন থেকে পরিচয়, তখন থেকে জানা এবং সেখান থেকে আসলে চেনা যে তার সেই স্ট্রাগল গুলো। তো দেশের বাইরে পড়তে যাওয়ার চিন্তাটা কখন থেকে আসলে আমার মাথায় আসছে? এটি এমন যে এসএসসি বা ইন্টারভিউ সময় থেকে, নাকি চিন্তা করছো যে গ্রাজুয়েশন? না, আসলে আমার দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকে ছিল। তো আমি 2019-এ আমি ব্যাচেলার্সটা কমপ্লিট করি। তো তখন থেকে ইচ্ছা, কিন্তু 2019-এর পরে তো করোনা চলে আসলো। তো হিউজ একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে সবাই গিয়েছে। তো আফটার দ্যাট আমি চিন্তা করলাম যে ব্যাচেলার্সটা যেহেতু আমি বাংলাদেশেই করেছি, তো হোয়াই নট মাস্টার্স আমি অ্যাব্রোডে করি। অ্যান্ড অ্যাব্রোডের সার্টিফিকেটের ভ্যালিউ কিন্তু বাংলাদেশে অনেক। সো আফটার দ্যাট আমি চিন্তা করলাম যে লাস্ট ইয়ার আর কি, তো চিন্তা করলাম যে অ্যাপ্লাই করি। তো ফেব্রুয়ারিতে আমার চিন্তা আসলো আর কি, ফেব্রুয়ারিতে না আসলে জানুয়ারিতেই চিন্তা আসছিল যে আমি অ্যাপ্লাই করব। তো ফেব্রুয়ারিতে আমি অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন জুলাই ইনটেক, লাস্ট 2024-এর জুলাই ইনটেকে আমি অস্ট্রেলিয়াতে এসেছি আর কি। নাইস। আমাদের একটা স্পেসিফিক কোশ্চেন ছিল যেটা আসলে আমি মিস করেছি হয়তো, সেটা হচ্ছে মানে তুমি 2019 শেষ করার পরে বাংলাদেশে জব করেছো, তাই না? এখানে এক্সপিরিয়েন্স জি ছিল।
জি জি জি, আমার জব এক্সপিরিয়েন্স ছিল, যদিও আমার নন ব্যাকগ্রাউন্ড ছিল আর কি, আমি বিবিএ পড়িনি, তারপরে আমি ইংলিশে অনার্স কমপ্লিট করে আমি ব্যাংকে জব করেছি। আমি সাথে সাথে আপনার ব্যাংকের জবের পাশাপাশি মানে আমি ব্যাংক জবের পরে আমি একটা ডিজিটাল মিডিয়া কোম্পানিতে ছিলাম আর কি, উইনবাস ডিজিটাল মিডিয়া কোম্পানিতে। তো এই তো এতটুকুই। ঠিক আছে, এবং শুরুটা কখন থেকে? এটা তো শেষ করলা এবং এটা একটু আগে বললা যে চিন্তাটা অনেক আগে থেকেই ছিল, বাট আলটিমেটলি যে একটু থাকে না যে এখন থেকে সিরিয়াসলি করবো, তো সেই শুরুটা কখন? জব চলাকালীন বা ক্লাসের পরপরই কখন থেকে যে প্রিপারেশনটা নেওয়া শুরু হলো কখন? আমার প্রিপারেশন আসলে তেমন কোনো প্রিপারেশন ছিল না। তো আমার 2019-এ যখন আমি ব্যাচেলার্স কমপ্লিট করি, তো তখন আমার জানতে পারলাম যে আইএলস দিতে হবে। তো তখন আইএলস এর জন্য অনেক ইনফরমেশন নিলাম, আইএলস এর জন্য ক্লাস করব এটাও ভেবেছিলাম, কিন্তু আলটিমেটলি হয়নি। তো এর পরবর্তীতে যখন আমার সুযোগ আসলো জব করার, তো জবের পরে আসলে হয়ে ওঠেনি। জব করে তারপরে হচ্ছে গিয়ে বাকি সব মেনটেন করা এন্ড দেন মাস্টার্স ক্লাস মেনটেন করা, এগুলো আসলে চিন্তা ভাবনা ওইভাবে করিনি। তো যখন মনে হলো যে না, এটা একটা হাই টাইম, তো আমার আসলে সত্যি কথা বলতে 2024-এ না, 2023 থেকেই আমার প্ল্যান ছিল যে আমি দেশের বাইরে যাব। তো আমার সবকিছু ডকুমেন্টস গুছিয়ে আসতে আমি অনেকগুলো এজেন্সি ঘুরেছি, কথা বলেছি। তো সবার কাছ থেকে সব ধরনের ইনফরমেশন নিয়ে যখন আমি বুঝলাম যে না, আমি এখন প্রিপেয়ার দেশের বাইরে যাওয়ার জন্য, তখন আমি যে 2024-এর ফেব্রুয়ারিতে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। ওকে, আমরা যদিও এখানে কোনো এজেন্সির নাম মেনশন করবো না হ্যাঁ ফর সেফটি রিজন, বাট হ্যাঁ, তুমি কি নিজে করেছো নাকি কোনো এজেন্সির হেল্প নিয়ে করেছো? আমি আসলে নিজে করিনি, আমি অনেকগুলো এজেন্সি ঘুরেছি। কিন্তু আমি সবগুলো এজেন্সি ঘুরে আমি যতটুকু ইনফরমেশন গ্যাদার করেছি, দেন আমার একটা রিলায়েবল এজেন্সি মনে হয়েছে যে এই এজেন্সিতে গেলে আমার হয়তো বা ফাইলটা ঠিকঠাক ভাবে ওরা সাবমিট করতে পারবে, দেন আমি ওই এজেন্সির হেল্প নিয়েছি। তো এটা স্মার্ট হচ্ছিল আই থিঙ্ক, যে আসলে check করা, তারপর একটা ডিসিশন নেওয়া। হুম, এই যে জার্নিটা, তাহলে আমি ধরতে পারি যে 23 থেকে একটা প্রিপারেশন আমার শুরু হয়েছে, জি। এবং থিঙ্কিংটা হয়তো অনেক আগে, বাট সিরিয়াসলি ড্রাইভ দেওয়া শুরু করছে 23 থেকে। ফ্রেন্ড বা ফ্যামিলি কেমন সাপোর্ট করেছে? তাদের কাছ থেকে কোনো হার্ডেল ছিল কিনা, কোনো চ্যালেঞ্জ, কোনো কমেন্ট, কোনো অ্যাডভাইস? আমার সত্যি কথা বলতে আমি একটা মাত্রই সন্তান আমার বাবা মার। তো আমার বাবা মার অনেক সাপোর্ট ছিল, টু বি অনেস্ট। তো আমি যখন বলেছি যে হ্যাঁ আমি দেশের বাইরে মাস্টার্স করতে যাব, বাট আমি যদি এটা ব্যাচেলার্স এর ক্ষেত্রেও বলতাম যে আমি দেশের বাইরে যাব, হয়তো বা তারা আমাকে তখনই পাঠিয়ে দিতেন। বাট আমি যখন মাস্টার্স এর সময় বলেছি, তখন আমি অ্যাকচুয়ালি অনেক হেল্প পেয়েছি। অ্যান্ড টু বি অনেস্ট, আমার ফ্রেন্ডদের সাথে আমি আসলে মাস্টার্স এর ব্যাপারে তেমন কোনো কথাই বলিনি, কারণ ব্যাচেলার্স এর পরে আসলে এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, এক একজনের লাইফ এক এক রকম মানে ভাবে লিড করা শুরু করেছে। সো ওইভাবে ওদের সাথে কখনো মাস্টার্স এর পড়াশোনা নিয়ে দেশের বাইরে নিয়ে কখনো কথা হয়নি। তো আমি হয়তোবা যদি বলতাম তাহলে হয়তোবা সাপোর্টটা পেতাম, যেহেতু আমি বলিনি সেহেতু আমি আসলে ওইভাবে আর কি কোনো কথা বলতে পারছি না তাদের তাদের বলেন, ফ্যামিলি শুধু শেয়ার করা হয় নাই বা ওরকম ইয়ে করা হ্যাঁ হয় নাই। হ্যাঁ। এখন আরেকটু ইনডেপথ যদি আলোচনা করতে চাই, কি কি স্ট্রাগল ছিল বা কি কি বাধার সম্মুখীন হয়েছে? যেহেতু তোমার 23-এ মনে হয় জবেই ছিল তুমি, জি জি। জব মেনটেন করে ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন, তারপর হচ্ছে প্রসেসিং, বিভিন্ন এজেন্সিতে যাওয়া, জব মেনটেন করে জব করে, এইখানে কি কি হার্ডেল বা কি সমস্যা তোমার সামনে এসেছিল? সত্যি কথা বলতে জব মেনটেন করে তারপরে ফ্যামিলি মেনটেন করে তারপরে যদি দেখা যায় যে আমি আইএলস এর প্রিপারেশন নেই, তো সেই ক্ষেত্রে এটা একটু টাফ হয়ে যায়, কারণ আমাদের বাংলাদেশের জবের স্ট্রাকচার হচ্ছে গিয়ে বলে 9 to 5, অ্যাকচুয়ালি 9 to 5 না। তো 8 to দেখা যায় 8 to 7 পর্যন্ত আমাদের কাজ করতে হতো, অ্যান্ড দেন আফটার দ্যাট আমাদের বাসায় যেতে হতো। তো এই যে
টাইমিং এ আমরা সপ্তাহে 2 দিনই সময় পেতাম, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। দেখা যেত ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ম্যাক্সিমাম জায়গায় আইএলস এর ক্ষেত্রে বলেন অথবা অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কথা বলেন, ওইগুলা ম্যাক্সিমাম জায়গায় বন্ধ থাকতো। তো যেগুলো খোলা থাকতো ওগুলোতেই হচ্ছে গিয়ে দেখা যায় গেছে আমি অনলাইন ক্লাসের সহযোগিতা নিয়েছি। তো আমি আসলে আইএলস প্রিপারেশন নেইনি, আমি পিটি প্রিপারেশন নিয়েছিলাম। তো আইএলস এর আমি ক্লাস করেছি ঠিকই, কিন্তু আমি আমার কাছে মনে হয়েছে যে আইএলস থেকে পিটিটা আমার জন্য একটু ইজি হবে। সো আমি পিটি এক্সাম দিয়েছিলাম এবং পিটি এক্সামে আমি আলহামদুলিল্লাহ ভালো মার্কস পেয়েছি। তো এর সাথে সাথে আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, যে আমরা ভার্সিটিতে পড়াশোনা করেছি, ইংলিশ ব্যাকগ্রাউন্ডের এমওআই একটা লেটার আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের মাধ্যমেও আমি অ্যাপ্লাই করেছি আসলে। তো আমি 2টা স্কোর দিয়েছি, আমার হচ্ছে গিয়ে এমওআই দিয়েছি প্লাস পিটি স্কোর 2টাই দিয়েছি। তো আমাকে ইনিশিয়ালি এমওআই দিয়ে অ্যাপ্লাই করেছি, তো পিটিটা আমার ভিসার ক্ষেত্রে লেগেছিল আর কি। তো হ্যাঁ, ইট ওয়াজ কোয়াইট হার্ড, কারণ আপনাকে ক্লাসের পাশাপাশি আপনাকে হচ্ছে গিয়ে প্র্যাকটিসও করতে হতো। নট অনলি ক্লাস, প্র্যাকটিসও করা লাগতো মানে সবারই, মানে আমার প্র্যাকটিসও করা লাগতো আমার। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু টাফ ছিল, বাট আমি ওই ধাপটা পার করে এসেছি আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছি না, আচ্ছা, শুনতে পাচ্ছি না, আচ্ছা, আমার একটা কোশ্চেন অ্যারেঞ্জ হয়েছে। শুনতে পাচ্ছি না। ওকে, এখন হ্যাঁ, এখন ঠিক আছে। হুম। এখান থেকে আমার একটা কোশ্চেন অ্যারেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যেহেতু আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছো, আবার বললাম যে পিটিএ নিয়েছো, তো তোমার কাছে কোনটা কনভিনিয়েন্ট মনে হয়েছে বা ইজি টু অ্যাচিভ স্কোর মনে হয়েছে? ইজি টু অ্যাচিভ স্কোর হচ্ছে পিটি। আমি এটাই বলবো, সব স্টুডেন্টদেরকে বলবো, যদি মানে যারা অস্ট্রেলিয়ার জন্য হচ্ছে কি প্রিপারেশন নিচ্ছে, তো সেই ক্ষেত্রে পিটি ইজ ফার বেটার দেন, কি বলে, ফার ইজিয়ার দেন আইএলস। কারণ পিটির মডিউলস গুলো সেম টু সেম আইএলস এর মতো, বাট আইএলস এর থেকে ইজি, টোটালি কম্পিউটার বেসড। অ্যান্ড আইএলস এ যেমন রিডিংটা একটু টাফ থাকে, পিটিতে রিডিংটা অনেক ইজি থাকে। তো সেক্ষেত্রে আইএলস এ আপনি বাকি যদি 3টা মডিউল, যেমন রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং, আপনি স্পিকিং, লিসনিং এবং রাইটিং এ আপনি পাশ করলেও আইএলস এ দেখা যায় যে রিডিং এ আপনি যে আটকে যাচ্ছেন। তো সেক্ষেত্রে মানে যদি আপনি টাইম কনজিউম করতে চান, যদি আপনি টাকাটা সেভ করতে চান, কজ পিটি এবং আইএলস এর টাকা, রেজিস্ট্রেশনের টাকা অলমোস্ট সেম। সো আপনি যদি টাইমটা কনজিউম করতে চান, আপনি যদি টাকাটা সেভ করতে চান, তো সেক্ষেত্রে পিটি দেওয়াটা বেস্ট। হ্যাঁ, দ্যাটস আ গুড মেসেজ ফর আওয়ার ফ্রেন্ড। আমার ফ্রেন্ড আসলে প্রতি ফ্রেন্ড আমার কাছে আসে জানতে চায় যে আসলে ভাই কোনটা দিব। এবং অবভিয়াসলি এটা আমার মনে হয় ফিফটি এগ্রি করবে যে অস্ট্রেলিয়ার জন্য পিটি ওয়াইডলি অ্যাকসেপ্টেড। জি, জি। এবং কিন্তু আহ, যে আপনারা কেউ আইএলস করবেন না, আমি সে কথা বলছি না। আইএলস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? তো আইএলস এর উপরে কিন্তু আসলে কোনো কিছুই যায় না। তো সেই ক্ষেত্রে আইএলস যদি আপনারা যদি সুপার ডুপার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হন, যে মনে হবে যে আপনারা হিউজ প্র্যাকটিস করে আপনারা মক টেস্টে ভালো রেজাল্ট করছেন, তো সেক্ষেত্রে গো ফর আইএলস। অ্যান্ড আপনি যদি একটু উইক থাকেন রিডিং এর ক্ষেত্রে, যে না আপনাকে ইমার্জেন্সি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, ইমার্জেন্সি স্কোর পেতে হবে, তো সেক্ষেত্রে গো ফর পিটি। একটা ব্যাপার হচ্ছে যে তোমার ফোকাস অস্ট্রেলিয়ায় ছিল, রাইট, শুরু থেকেই? সত্যি কথা বলতে আমার কানাডা ফোকাস ছিল, বাট আমি যখন চিন্তা করেছি যে ওয়েদার সুইটেবল কান্ট্রি ফর মি, কারণ কানাডা আমার জন্য একটু টাফ, কারণ আমার ঠান্ডার সমস্যা, টু বি অনেস্ট। তো কানাডাতে আপনার ওয়েদারটা মানে ওরা মাইনাসে থাকে, তো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু সুপার সুইটেবল ফর মি। তো এই জন্য আমি অস্ট্রেলিয়াই আর কি বেছে নিয়েছি। অ্যান্ড সেম অলওয়েজ, দেশের বাইরে পড়াশোনা, দেশের বাইরের একটা ডিগ্রি, অল ওভার কান্ট্রিতে সবই সেম। সো যেহেতু আমার ওয়েদার সুইটেবল অ্যান্ড দেন বাইরের একটা ডিগ্রি, তো সেক্ষেত্রে আমি অস্ট্রেলিয়ায় বেছে নিয়েছি। বললাম যে আসলে জব করে হয়ে যায়,
প্রিপারেশন নেয়, সময় ম্যানেজ করে, যেগুলো রুটিন আছে সেটা। এবং যেটা একটু আগে আমি কোশ্চেন করলাম যে ফোকাস যদি শুধু অস্ট্রেলিয়া হয় সেক্ষেত্রে আই থিঙ্ক পিটি নিয়ে চিন্তা করতে হবে। আর যদি মনে হয় যে না আমি অস্ট্রেলিয়া বা অন্য কোনো কান্ট্রি দেখবো, সেক্ষেত্রে হয়তো সেফ হবে আইএলটিএস দিয়ে একটা স্কোর অ্যাটেন্ড করা, যাতে কোনো কারণে অস্ট্রেলিয়া মিস করলেও যাতে অন্য কান্ট্রিতে ট্রাই করা যায়। জি, 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 হুম। জি, অবশ্যই। So, এখন যেটা অলরেডি আমাদের অডিয়েন্স জানে যে তোমার সাবজেক্ট ইউনিভার্সিটি, ধরো তুমি একটু ইন ডিটেইলে তোমার বর্তমান এডুকেশন এখানে পড়ছো এবং কেন ইউনিভার্সিটি চুজ করলা, অ্যাপ্লিকেশনের জন্য কেন এটাকে বেছে নিলে এবং ওই সাবজেক্টটাকে কেন এনরোল করেছো, ওইখানে পড়াশোনার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ, এডুকেশনাল বা একাডেমিক চ্যালেঞ্জ গুলো কি আজ চলছে তোমার লাইফে, এগুলো নিয়ে একটু জাস্ট আমাদের অডিয়েন্সকে একটু বলো। আচ্ছা, আমি অস্ট্রেলিয়াতে ইউটিএস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি তে এসেছি মাস্টার্স অফ টিসলে। মাস্টার্স অফ টিসলটা একটা ইংলিশ ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট। তো আমি অ্যাকচুয়ালি ইউটিএসটা বেছে নিয়েছি বিকজ ইটস আ লেভেল 1 ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। সো লেভেল 1 ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা আমি পরে আসছি কেন আমি লেভেল 1 চুজ করলাম। বাট এরপরে হচ্ছে কি আমার মাস্টার্স অফ টিসল, অ্যান্ড মাস্টার্স অফ টিসলটা চুজ করেছি বিকজ এটা একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এডুকেশন ব্যাকগ্রাউন্ডের মানে আমার ব্যাকগ্রাউন্ডে আমি যে ব্যাচেলার্সটা করেছি ইংলিশে, তো সেই ক্ষেত্রে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার মাস্টার্সের মানে সাবজেক্টের সাথে হচ্ছে গিয়ে খাপ খায়। তো এই জন্যই আমার মাস্টার্স অফ টিসলটা বেছে নেওয়া। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে এই সাবজেক্টটা কেন চুজ করলাম, এই সাবজেক্টটা তো আমার ব্যাচেলার্সের সাথে তো মিল হয়ই, সে পাশাপাশি হচ্ছে গিয়ে এটার স্টুডেন্ট আই মিন এটার টিউশন ফিস অ্যাকচুয়ালি অ্যাপারেন্টলি আদার্স সাবজেক্ট থেকে একটু কম। একটু কম বলতে $2,000-3,000 কম আর কি। ইউনিভার্সিটি ব্যাপারটা বলতে চাচ্ছি, তাও যদি বলতে চাও একটা বলতে চাইছি কেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি লেভেল 1। ওয়ান ইউনিভার্সিটি, সেটার আচ্ছা, ব্যাপারে একটু ডিটেল বলতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা। লেভেল 1 ইউনিভার্সিটি চুজ করা হচ্ছে, লেভেল 1 ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে ভিসা রেশিওর ক্ষেত্রে অনেক হাই থাকে। যাদের প্রপার ডকুমেন্টেশন ঠিকঠাক ভাবে থাকে, তো সেই ক্ষেত্রে লেভেল 1 ইউনিভার্সিটির ভিসা রেশিও অনেক হাই, প্লাস ভিসাটাও অনেক তাড়াতাড়ি আসে। অ্যান্ড লেভেল 2 ইউনিভার্সিটি যেগুলো চুজ করবে স্টুডেন্ট, সেগুলোর ক্ষেত্রেও আপনার একটু টাইমটা লেভেল 1 থেকে একটু বেশি নেয় ভিসার ক্ষেত্রে, বাট হয়ে যায় আর কি। বাট লেভেল 3 যে যারা চুজ করে ওদের অ্যাকচুয়ালি ভিসা আসতে অনেক টাইম লাগে। তো সেক্ষেত্রে আমি যেমন বললাম যে আগে আমি অনেকগুলো এজেন্সি ঘুরেছি, আমি ইনফরমেশন গ্যাদার করেছি, অ্যান্ড দেন আমি যে অ্যাপ্লাই করেছি। তো সেই ক্ষেত্রে আমি তখন ভাবলাম যে হ্যাঁ, লেভেল 1 ইজ বেস্ট ফর মি, যেহেতু ভিসার ক্ষেত্রেও হাই রেশিও। তো সেক্ষেত্রে ওয়াই নট লেভেল 1 ইউনিভার্সিটি অফকোর্স। যেমন আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে যাই, তাও সেক্ষেত্রে আমার পাবলিক ইউনিভার্সিটি শুরুতেই আসে ঢাকা ইউনিভার্সিটি। সো ঢাকা ইউনিভার্সিটির অপরচুনিটিস, আর আমি যদি চিন্তা করি যে একটা ন্যাশনাল ইউনিভার্সিটির অপরচুনিটিস, ডেফিনেটলি দুইটার কি বলে দুইটার অপরচুনিটিস কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ। তো সেই ক্ষেত্রেও আমি এটাও চিন্তা করেছি যে লেভেল 1, লেভেল 3, ওয়াই নট লেভেল 1। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ ফর ক্লিয়ারিং। আমরা লিটারালি আসলে এইগুলাই খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো অনেকেই আমরা শেয়ার পাই না বা অনেক কিছু করে না, জানেন। যেহেতু টিউশন ফির একটা কথা বলেছো, অলরেডি মেনশন করেছো, তো সেটা টিউশন ফি কত যদি বলতে সমস্যা না হয়, আর স্কলারশিপ ছিল কিনা তোমার, তুমি কোনো স্কলারশিপ পেয়েছিলে কিনা? জি, আমি 20% স্কলারশিপ পেয়েছি। তো সেক্ষেত্রে আমার টিউশন ফিস পার সেমেস্টার ছিল 14,000, 14,000 প্লাস, 14,000 প্লাস অস্ট্রেলিয়ান ডলার। সো আমার 4টা সেমেস্টার টোটাল 2 বছরে। সো আমার পার সেমেস্টারে 14,000 প্লাস দিতে হচ্ছে। অ্যান্ড স্টিল আমি স্কলারশিপ কন্টিনিউ করছি, আমার স্কলারশিপটা এখনো আছে বিকজ অফ দ্য রেজাল্ট। বাট যদি রেজাল্ট কম থাকতো তো সেক্ষেত্রে আমার স্কলারশিপটা চলে যেত, অ্যান্ড দেন 18,000 সামথিং হচ্ছে গিয়ে আমার টিউশন ফিস ছিল, তখন সেটা আমার দেওয়া লাগতো। ওকে, সিজিপিএ জানতে চাই, আমরা লজ্জা দিব না বা সিজিপিএ জানতে চাইবো না, বাট এটা ভালো একটা পয়েন্ট বলেছো যে আমাদের স্টুডেন্টরা এই জিনিসটাকে মাথায় রেখে আগাতে হবে যে তুমি
স্কলারশিপ আর্ন করেছো, বাট ইউ হ্যাভ টু স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ হ্যাভ টু মেনটেন ইট। লাইক আমি যদি রেজাল্ট মেনটেন না করি তো সেক্ষেত্রে আমার 20% যে স্কলারশিপটা পেয়েছি সেটাও উঠে যাবে আর কি। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি অলরেডি আগে থেকে মেধাবী এবং আমাদের মনোযোগকে পাচ্ছি। কিন্তু ভাইয়া লজ্জা দিচ্ছেন। আমাদের না না না, লজ্জা নাই, it's a fact। আমরা এখানে আমার থেকে ভালো স্টুডেন্ট আপনি ছিলেন। থ্যাংক ইউ, বাট ভালো স্টুডেন্ট এর অ্যাপ্রোচ গুলো হতে হয় হচ্ছে ওই তাদের ওয়ার্কের ভিতরে। সো বিদেশে পড়তে গিয়েছো এবং ওই একাডেমিক সিচুয়েশনে তুমি তোমার স্কলারশিপ মেনটেন করছো, তো দ্যাটস আ রিয়াল সিনারিও। এবং এটাই হচ্ছে তোমার এই জিনিসটাকে অন্যদের থেকে কিন্তু আলাদা করে দিচ্ছে। এবং এই জন্যই তোমার কথা, তোমার স্টোরি কিন্তু আমরা অনেক হাজার হাজার কোচ দিতে চাচ্ছি। এই রিয়াল ডিফারেন্সটা তুমি মেক করতে পারছো। অবভিয়াসলি আই এম প্রাউড অফ ইউ, শুরু থেকে এবং এখন তো আরো বেশি। তো আমাদের যে টিউশন ফির কথাটা আসলো, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে তো ভালো একটা স্পন্সর দেখাচ্ছে। বাংলাদেশ থেকে কে ছিল তোমার স্পন্সর? প্যারেন্টস? আমার প্যারেন্টস ছিল। আমার মেইনলি আমার বাবা ছিল, এন্ড সেকেন্ড স্পন্সর আমার মা ছিল। গ্রেট গ্রেট। মানে আহ, এই যে 14,000 অস্ট্রেলিয়ান ডলার তোমাকে 6 মাসে বা পার সেমিস্টার দিতে হচ্ছে, জি। তো প্রথমবার তো তুমি দিয়েছো, বাট নাও এটার সাপোর্টের জন্য কি করছো বা এটা কিভাবে ম্যানেজ হচ্ছে, আসলে হচ্ছে কিনা, অথবা দেশ থেকে আসলে এটা সাপোর্ট নিতে হচ্ছে কিনা? এটা খুব জরুরি একটা কোশ্চেন, যেটা আসলে ছেলে জানতে চাই। ভাই আমি গেলাম, কিন্তু টিউশন ফিটাকে ম্যানেজ করতে পারবো কিনা, বা জবের সুযোগ সুবিধা কেমন? তো এইটার তোমার রিয়াল সিনারিটা, তোমার লাইফে কি হচ্ছে, এটা যদি একটু শেয়ার করো। আচ্ছা, অস্ট্রেলিয়াতে শুরু থেকে আসি। অস্ট্রেলিয়াতে আপনি যখন ফার্স্ট সেমেস্টার ফিটা দিচ্ছেন, সেটা কিন্তু আপনাকে ভিসার আগেই দিতে হচ্ছে। ঠিক আছে? তা আপনি ফার্স্ট সেমেস্টার ফি আপনার বাসা থেকেই অলরেডি আপনি দিয়ে দিয়েছেন, এন্ড দেন আপনার ভিসা সাকসেস হওয়ার পরে দেন আপনি আসছেন। তো আসার পরে দেখা যায় যে একটা স্টুডেন্টের যে স্ট্রাগলটা থাকে জব খোঁজার ক্ষেত্রে শুরু করে, তো ওই 6 মাসটা না এমনি এমনিই চলে যায়। তো সেই ক্ষেত্রে ওই 6 মাসে আপনাকে আপনি যদি মানে 100% অ্যাচিভ করতে পারেন যে না আমি সেকেন্ড ডেতেই আমি এসে জব পেয়ে গেলাম, এন্ড দেন আপনার থাকা খাওয়া খরচ আপনি যদি খুব কমিয়ে চলতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা 14,000ও যদি আপনার টিউশন ফিস হয়, তো সেই ক্ষেত্রে আপনি ওই ওই পুরো অ্যামাউন্টটা আসলে দেওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বাসার থেকে কিছু হলেও ব্যাকআপটা লাগে। তো টু বি অনেস্ট আমি আমার বাসার থেকে ব্যাকআপ নিয়েছি আমার সেকেন্ড সেমেস্টারের জন্য, বাট আই থিঙ্ক থার্ড সেমেস্টারের জন্য পুরোটা না লাগলেও হয়তো বা কিছু ছিটা ফোটা হয়তো বা লাগতে পারে। বাট টিল নাও আমি থার্ড সেমেস্টার থেকে আমি নিজের টিউশন ফিস নিজেই অ্যারেঞ্জ করে ফেলেছি। এবং এই যে জবের যে সিনারিওটা, সেটা যে হুম। বলছি, সেকেন্ড ডেটে জব পাওয়া অথবা 6 মাস দেখতে দেখতে চলে যাওয়া, এইটার সিনারিওটা কেমন? এবং এখন লিভিং কস্ট যদি বলি, তোমার লিভিং কস্ট কেমন যাচ্ছে, ফুড নিয়ে মান্থলি তোমার কেমন খরচ পড়ে যাচ্ছে, এবং কিছু ইনহ্যান্ড থাকছে কিনা, বা তুমি এই ডিটেলস জন্য কেমন সেট করতে চাচ্ছ? আচ্ছা, এইখানে সবকিছু ফোর্টনাইট কাউন্ট হয়। হ্যাঁ, তো আপনি যখন আপনার জবের স্যালারিটা পাচ্ছেন, আপনি যেই জবে ঢুকেন না কেন, তো সেক্ষেত্রে আপনাকে হয় 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, হয় আপনি এক এক কোম্পানির এক এক রকম সিস্টেম, হয় আপনাকে সাপ্তাহিক টাকাটা দিবে অথবা আপনাকে 2 সপ্তাহ পর পর টাকাটা দিবে। তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্টের জন্য আপনি যদি খুব কমে চলতে চান, তো সেক্ষেত্রে 120 $120 থেকে $150 পর্যন্ত আপনি আপনার বাসা ভাড়া দিতে পারবেন পার উইক। এন্ড খাওয়া খরচ টোটালি আপনার উপরে। এখন আপনি যদি মনে করেন যে আপনি যাদের সাথে থাকছেন, এন্ড ডেফিনেটলি আপনাকে রুম শেয়ার করেই থাকতে হবে, আপনাকে ফ্ল্যাট শেয়ার করতে হবে, আপনাকে রুম শেয়ার করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার খাওয়া খরচটা টোটালি আপনার উপরে। আপনি যদি শেয়ারেবল ফুড আপনি যদি নিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে শেয়ারে যেতে হবে। আর যদি শেয়ারে না যান, তাহলে টোটালি আপনার উপরে ডিপেন্ডেবল যে আপনি কতটুকু আপনি দিনে কি খাচ্ছেন না খাচ্ছেন, টোটালি তো আপনার উপরে। বাট মান্থলি একটা কস্ট থাকে, সেটা আমি বলবো যে একজনের ক্ষেত্রে আপনার আই গেস $50 to $60 ইজ এনাফ। আপনি যদি বাজার করে আপনি যদি বাসায় রান্না বান্না করেন, তাহলে সেক্ষেত্রে 50 to $60 অথবা ম্যাক্স $70 আপনি কস্ট কভার করতে পারবেন মান্থলি। উইকলি? বাট উইকলি আপনাকে না, মান্থলি। বাজেটটা মান্থলি? হ্যাঁ, বাজেট
ফুড বাজেট মান্থলি, আর আপনার বাসা ভাড়া অলওয়েজ উইকলি অর ফোর্টনাইট। সো উইকলি যদি আমি চিন্তা করি তো সেক্ষেত্রে আপনাকে 120 থেকে 150 ম্যাক্স ইনক্লুডিং বিল আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন জব করে। মানে আমি যদি মান্থলি ধরি বা মান্থলি একটা হিসাব যদি করি, সেক্ষেত্রে 600 ম্যাক্স আমার বাসা ভাড়া যাবে। হ্যাঁ, আর আমার হুম খাওয়া হচ্ছে $100 ধরলাম আমি, সব হুম মিলিয়ে। তো সেক্ষেত্রে $700 কিন্তু আমার এক্সপেন্সিভ হ্যাঁ, মান্থলি। $700 এক্সপেন্সেস অ্যান্ড প্লাস আপনার এখানে এসে ট্রাভেলিং যে কস্ট, ট্রান্সপোর্ট যে কস্ট, তো সেক্ষেত্রে আপনাকে একটা ওপাল পাস আছে। তো এটা আমরা জানি যে আমাদের বাংলাদেশেও মেট্রো রেল বা কি পাঁচ। বলে, হ্যাঁ হ্যাঁ, তো ওই পাসটা আপনাকে মানে আপনাকে মানে নিতেই হবে, এটা ছাড়া কোনো গতি নাই। তো সেক্ষেত্রে আপনাকে উইকলি একটা ওরা ট্রানজেকশন দেয় যে $50। আপনি যদি $50 আপনি 2 দিনের মধ্যেও খরচ করেন, তো বাকি যে আপনার 7 দিনের 5 দিন থাকে, তো বাকি 5 দিন আপনার জিরো কাটবে। সো আপনি যদি $200 মান্থলি ট্রান্সপোর্ট আপনি রিচার্জ করেন, তো সেক্ষেত্রে আপনার ইজিলি হয়ে যাবে। বাট নর্মালি এত টাকা লাগে না, বাট খুব কম লাগে যদি ট্রাভেলিং আপনি খুব বেশি একটা না করেন, তো সেক্ষেত্রে তার মানে আমার অ্যারাউন্ড নাইন $900 হান্ড্রেড $900, হ্যাঁ। $900 মান্থলি এক্সপেন্স আছে। জি। তো এটা কি আসলে মানে পার্ট টাইম জব করে রেস্টুরেন্ট মান্থলি কেমন ডলার ইনকাম করতে পারে? এটা এখন আমাদের এখানে পার্ট টাইমের যে কস্ট রেশিওটা, তো সেটা হচ্ছে গিয়ে $24+। তো একজন পার্ট টাইমার $24+ পাবে পার আওয়ার। জি, পার আওয়ার পাচ্ছে। তো এখন অনেক জায়গায় দেখা যায় যে আপনাকে অ্যাজ এ ক্যাজুয়াল আপনাকে 32, 35, $40 পার আওয়ার দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি ওই ক্যাজুয়াল জবগুলা ধরে রাখেন, পাশাপাশি আপনি যদি পার্ট টাইমও ধরে রাখেন, বাট উইদিন 24 আওয়ার আপনাকে করতে হবে, 24 আওয়ার এক্সিট করা যাবে না। যদি আপনি এক্সিট করেন তো সেক্ষেত্রে আপনার ভিসার ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। তো এখন যেটা বললাম যে $24 to $40 একটা যে রেশিও, তো সেক্ষেত্রে আপনি যদি খুবই একটু যদি বুদ্ধিমত্তার কাজ করেন, যে আপনি হয়তো বা 24 অ্যামাউন্টের যে জবটা সেটা আপনি একটু কম করছেন, অ্যান্ড $40 বা $35 যে অ্যামাউন্টের জবটা এটা একটু আপনি বেশি করছেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তো বা টিউশন ফিস 70 to 80% আপনি কভার করতে পারবেন। খুবই ভালো। তার মানে আমি রেগুলার এক্সপেন্স দিয়েও আমি টিউশন ফিরও 70% অ্যাটেন্ড করতে পারবো যদি আমি জি। স্মার্টলি এটাকে ম্যানেজ করতে। হুম হুম That's এটা তো আমি ম্যাক্স বাজেট বললাম যে $900 ওভারঅল পার মান্থ আমার খরচ হচ্ছে, বাট আসলে সত্যি কথা বলতে অনেক স্টুডেন্টও দেখেছি এর থেকেও চিপে চলছে, হয়তোবা তার মান্থলি $400 to $500, $400 to $500 খরচ হচ্ছে আর কি। তো এটা টোটালি ডিপেন্ডস অন স্টুডেন্ট যে সে তার এক্সপেন্স কিভাবে আহ পরিচালনা করবে। সো একটু আগে আমরা এটা নিয়ে কথা বলেছি, তুমি অলরেডি মেনশন করেছো যে তুমি এখানে কেন চেঞ্জ করেছো। আলটিমেটলি ওয়েদার রিলেটেড দিক তুমি অস্ট্রেলিয়া মিস করেছো। তো ওয়েদারের একটা ফরকাস্ট আমরা পেয়েছি, অস্ট্রেলিয়া গুড টেম্পারেচার ডে, ট্রপিক্যাল আর কি। আর হুম বাংলাদেশের যারা সিটিজেন্স আছে, যারা আমাদের এই ওয়েদারে ইউজ টু, তাদের জন্য অস্ট্রেলিয়া সুইটেবল একটা প্লেস। তো এটা আমাদের আরো স্টুডেন্টরাও ফিডব্যাক দিয়েছে। এর বাইরে লোকাল পিপল, সারাউন্ডিংস, লিভিং, তোমার কমিউটিং, কতটুকু সেফ, কতটুকু ইজি, কতটুকু কমফোর্টেবল লিভিং, নেবারহুড কেমন, এই জিনিসগুলো নিয়ে তুমি যদি একটু স্টুডেন্টদের বলো। কারণ আলটিমেটলি ইনকাম করলাম আমরা, টিউশন ফি আমরা পড়াশোনা করলাম, বাট আমার নেবারহুড, আমার যে ফ্রি টাইম গুলো থাকে বা আমার যে সারাউন্ডিং সেটা কেমন বা সেটা পরিবেশটা কেমন, তো সেটার ব্যাপারে একটা আইডিয়া আমরা আসলে আমাদের audience আচ্ছা, এখন এটা হচ্ছে গিয়ে টোটালি এলাকা ভিত্তিক, ঠিক আছে। এখন আমি যদি সিডনি এসে বা আমি যদি অস্ট্রেলিয়া এসে টোটালি আমি একটা বাঙালি এলাকায় থাকি,
তো সেই ক্ষেত্রে আমার এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট হবে। আর আমি যদি একটা ইন্ডিয়ান এলাকায় থাকি, আমার এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট হবে। আর আমি যদি টোটালি একটা অজি বা কন্টিনেন্টাল একটা এরিয়ায় থাকি, তো সেক্ষেত্রে আমার সারাউন্ডিংস টোটালি ডিফারেন্ট হবে। তো আমি যখন প্রথম এসেছি, তো তখন আমি একটা ইন্ডিয়ান এলাকায় এসেছি এবং আমিও এখনো পর্যন্ত ওই ইন্ডিয়ান এলাকায় আছি। বাট এটা টোটালি ইন্ডিয়ান না, এটা মিক্সড একটা ইন্ডিয়ান এলাকা। তো সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি তারা বাঙালি একটা এলাকায় আছে। তো সেখানে তাদের সারাউন্ডিংস যেমন তাদের বন্ধ থাকলে বা তারা তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসলে বা তাড়াতাড়ি ক্লাস থেকে ফিরে আসলে তারা কি করে একটা একটা জায়গায় যে আড্ডা দেয়। আড্ডা দেওয়ার একটা আলাদা জায়গা আছে। তো আর আপনি যেই বাসাটায় থাকবেন সেই বাসাটায় আশেপাশে আপনি কারোর সাথে ওইভাবে কথা বলতে পারবেন না। লাইক বাংলাদেশের মতো না যে পাশের বাসায় গেলাম, ঘুরলাম, নেবারের সাথে অনেক খাবার দাবার শেয়ার করলাম। ইটস নট লাইক দ্যাট। আলটিমেটলি দিন শেষে আপনাকে একটা সময় শেষে আপনাকে একাই থাকতে হবে। বাট এটার ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনি টোটাল একটা গ্রুপ বানান। আপনি গ্রুপের সবার সাথে কথা বলেন, আপনি কমিউনিকেশন বাড়ান। তো সেক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার জবের ক্ষেত্রে সব দিক দিয়ে আপনি হেল্প পাবেন। এমন না বিষয়টা যে আমি একটা আলাদা এরিয়ায় থাকছি, আমি একটা আলাদা এরিয়ায় আমার মতো করে আমি জিনিসটাকে আমি আমার মতো করে আর কি পরিবেশটাকে গড়ে তুলছি, আমি আমার মতো করে একা থাকবো, বিষয়টা কিন্তু এটা হলে কিন্তু আপনি অস্ট্রেলিয়ায় এসে স্ট্রাগল করতে পারবেন না। তো স্ট্রাগলের মেইন পয়েন্ট হচ্ছে যে আপনি যদি 30 জন মানুষের সাথে চলেন, তো 30 জনের থেকে আপনি 30 রকমের আইডিয়া আপনি পাবেন, ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন। তো সেক্ষেত্রে 30 জনের থেকে আপনি যদি ইনফরমেশন গ্যাদার করেন, তো সেক্ষেত্রে আপনার 30টা জবের কিন্তু অপরচুনিটিস থাকবে। 30টা না থাকলেও অ্যাটলিস্ট 20টা তো থাকবেই থাকবে। এবং আপনি যদি 30 জন মানুষের সাথে চলাফেরা করেন, তো সেক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি অনেক ধরনের সাপোর্ট পাবেন, অনেক ধরনের ইনফরমেশন পাবেন। তো এইভাবেই আর কি অস্ট্রেলিয়াতে চলতে হয়। আসলে অস্ট্রেলিয়াতে না, আসলে দেশের যে কোনো জায়গায় যান আপনি, আপনি মানুষ ছাড়া আসলে চলতে পারবেন না। সো এইভাবে যদি আপনি চলাফেরা করেন, তো সেক্ষেত্রে আপনার সব দিক দিয়ে আপনি হেল্প পাবেন। হ্যাঁ, দ্যাটস সোসাইটি। থ্যাংক ইউ, খুব হ্যাঁ, ভালো ইনসাইট। আর কমিউনিকেশন আমার গ্যাপটা থাকলে আসলে অনেক ধরনের প্রবলেমই আসলে মানুষ ফেস করে। আমি আমার আশেপাশে অনেকেই দেখেছি তাদের কমিউনিকেশন প্রবলেমের কারণে তারা অনেক কিছুই দেখা যায় যে জানে না, অনেক কিছুই অনেক অনেক অপরচুনিটিস তাদের হয়তো বা দেখা যায় যে তাদের নলেজ অনেক, বাট তারা এই অপরচুনিটিসটা পাচ্ছে না বিকজ অফ কমিউনিকেশন গ্যাপ। সো কমিউনিকেশনটা অবশ্যই রাখতে হবে সবার জন্যই। এবং একটা অস্ট্রেলিয়াতে আসার পরে বা যে কোনো দেশের বাইরে যাওয়ার পরে আপনি যে একটা সিভি নিয়ে আপনি ডোর টু ডোর যাচ্ছেন, তো আমি ডোর টু ডোর গেলে আমার কার সাথে কথা বলতে হবে, স্টোর পার্সনের সাথে কথা বলতে হবে নাকি স্টোর ম্যানেজারের সাথে কথা বলতে হবে, সেক্ষেত্রে এটা আমার জানাটা খুবই প্রয়োজন। আমি যদি স্টোর ম্যানেজারকে হিট করি, যে যদি বলি যে আমি এরকম স্টুডেন্ট, আমার এরকম এরকম জব লাগবে, তোমার কাছে অপরচুনিটি আছে কিনা, তো এটা বলার জন্য হলেও কমিউনিকেশন স্কিলটা দরকার। তো আলটিমেটলি দেখা যাবে যে আপনি যদি 10টা জায়গায় যান, আপনি দেখা যাবে যে আপনি 2টা জায়গায় বা 3টা জায়গায় আপনি অফার পেয়েও যেতে পারেন। দ্যাটস গুড, দ্যাটস গুড। এবং পার্ট টাইম বা জব ম্যানেজারের জন্য কমিউনিকেশন, তো এটা ভালো একটা ইনসাইট পাওয়া গেছে। আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল যে আসলে তুমি যখন প্রথম প্রথম গেছো, জুলাই 24-এর কথাই আমরা স্মৃতিচারণ করতে জি। চাই, যে বাসের কেমন মন খারাপ লাগতো, হোমসিক ফিল করতে কিনা, প্লাস হ্যাঁ, হচ্ছে হোম অ্যাডজাস্ট হতে তোমার সিকনেসটা। কেমন সময় লাগলো? হ্যাঁ, আমি আসলে আমার বাবা মার সাথে আমি খুবই ক্লোজ। আমি বাবার সাথে একটু কম ক্লোজ হলেও, কারণ বাবা তো বাংলাদেশে থাকতো না, তো সে মানে কাজের খাতিরে সে দেশের বাইরে থাকতেন। তো আমি আমার আম্মুর সাথে খুবই ক্লোজ। তো আম্মুকে ফেলে এসে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসা এটা খুবই একটা হার্ড ডিসিশন ছিল। কারণ আমি আমার সব সুখ দুঃখ যাই বলেন না কেন আমি সবকিছুই আম্মুর সাথে শেয়ার করতাম। তো এখন দেখা যাচ্ছে যে সেই জুলাইয়ের কথাটা যদি বলি, আমি খুবই আপসেট ছিলাম। আমার আসলে খাওয়া দাওয়া ঠিক মতো আমি করতে পারতাম না, হোম সিকনেসটা অনেক কাজ করতো। তো ওই
স্ট্রাগলটা পার করে আসা আসলে আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর কি। এখন যে জব অপরচুনিটি বা পড়াশোনা তো শেষ হয়ে যাবে আলটিমেটলি, Yes. আর হয়তো একটা সেমিস্টার, দুটো সেমিস্টার আছে তো, হুম। এরপরে চিন্তা ভাবনা কি? এখানে এসে বসে বসে চিন্তা করছো নাকি দেশে ফিরে আসবো, ফ্যামিলিকে এখানে আসলে নিয়ে আসতে চাচ্ছ? আচ্ছা, ফ্যামিলি নিয়ে আসার কথাটা পরে বলছি। তো আমার আসলে টার্গেট হচ্ছে গিয়ে আহ, পড়াশোনাটা শেষ করা, অ্যান্ড দেন দেখা যে অ্যাকচুয়ালি এখানে কি কি অপরচুনিটিস আছে। তো অপরচুনিটিস যদি আমি 100 পাই, ওয়াই নট। আমি এই দেশের ডিগ্রি একটা এখানেই কাজে লাগিয়ে ফেললাম। বাট আমার যদি এখানে অপরচুনিটিস ওইভাবে আমি না পাই, তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি দেশে ব্যাক করব। এতটুকুই আপাতত প্ল্যান, বাট ফার্দার কোনো প্ল্যান নেই যে এখানেই থাকতে হবে, দেশের বাইরেই থাকতে হবে, এরকম কোনো প্ল্যান নেই। বাট হ্যাঁ, যদি অপরচুনিটিস পাই আমি ডেফিনেটলি আই উইল গ্র্যাব ইট। আমার একটা মানে আমার পার্সোনাল কোশ্চেন, এটা হয়তো অনেক স্টুডেন্টরাও জানতে চাই, যে তুমি যদি কম্পেয়ার করো লাইফ ইন বাংলাদেশ এন্ড লাইফ ইন অস্ট্রেলিয়া, লাইক তোমার বাংলাদেশে একটা কাজ করার জন্য লোক ছিল, তোমার লন্ড্রি, ক্লিনিং, কুকিং লোকজন আছে, হেল্পিং হ্যান্ডস আছে, সিরাতের নাম। এখানে বাংলাদেশি ফ্রেন্ডস আছে, তারা অনেক সময় পাওয়া যায়, আড্ডা দেওয়ার সুযোগ আছে। সুয়েতে হয়তো এটা কম পাওয়া। এই ধরনের ডিফিকাল্টিজ বা ডিফারেন্সেস আছে। তোমার কি ফিল হচ্ছে বা তোমার কাছে কোন লাইফটা বেশি প্রেফারেবল? তুমি যদি ফিনান্সিয়াল সিকিউরিটির কথা চিন্তা না করো বা ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা না করো, তুমি যদি just চিন্তা করো যে না আমি কোথায় এনজয় করতাম বা লিভিং আমার লাইফটা আমি কোথায় এনজয় করতাম, সেটা আসলে মানে তুমি কোনটাকে আগে এগিয়ে রাখবে, বাংলাদেশের লাইফ, অস্ট্রেলিয়া? অ্যাকচুয়ালি দুইটা যদি আমি মিক্স আপ করি তাহলে দুইটাই অ্যাকচুয়ালি বেটার। দুইটা আমি কেন বেটার বলবো, বিকজ বাংলাদেশে হচ্ছে গিয়ে হাউস হোল্ডে আমি যদি একটা মেড অ্যাফোর্ড করি, তো সেক্ষেত্রে আমার মেড এসে কিন্তু আমার সব কাজ করে দিয়ে যাচ্ছে, কাপড় ধোয়া থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, ঘর গোছানো থেকে শুরু করে, এভরিথিং। অ্যান্ড ইচ এন্ড এভরি টাইম যদি আমি মেডকে কলও দেই, তো সেক্ষেত্রে কিন্তু সে হাজির হয়ে যাবে উইদিন 1 আওয়ার, 2 আওয়ার। তো এখানে দেখা যাচ্ছে এখানে মেড অ্যাফোর্ড করা যায়, বাট ইটস আ লট অফ কস্ট। নর্মালি আওয়ারলি তাদেরকে $50 to $60 দিতে হয়, অ্যান্ড দেন তারা আওয়ারলি এসে কাজ করে দিয়ে যাবে, এক এক সেকেন্ডও বেশি থাকবে না। আর দ্বিতীয় কথা যদি আমি বলতে চাই যে হ্যাঁ, আমি আমার নিজের কাজ আমি নিজে করি, আমার নিজের রান্না আমি নিজে করি, আমার নিজের বাসা আমি নিজে গুছাই, আমার সবকিছু আমি নিজে করি। তো সেক্ষেত্রে আমার তেমন কোনো প্রবলেম হয় না, এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম হয়নি। এবং নিজের কাজ নিজে করাটা আসলে অনেক ভালো একটা দিক। এটা আসলে বাংলাদেশের মানুষরা একটু কি বলবো, খারাপ চোখে দেখে, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে আমি যদি বলি। তো ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু এসে এখানে কাজ করতে, মানে বাসার কাজ করতে একটু ওরা মানে দ্বিধাদ্বন্দ্ব অবস্থায় থাকে আর কি, যে রান্না করতে পারে না, খাওয়া কিভাবে খাবে, গরম কিভাবে করবে, কাপড় কিভাবে ধুবে, নাড়বে কিভাবে। তো তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। বাট মেয়েরা অ্যাকচুয়ালি মোটামুটি আলহামদুলিল্লাহ তারা আসলে কভার আপ করে নেয় আর কি। তো আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি যদি বলি যে এই তো মেড অ্যাফোর্ড করতে হয়, তো এই অ্যাফোর্ডেবলটা আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে পসিবল না। সো নিজেদের কাজ নিজেরাই করতে হয়। আর লাইফস্টাইলের ক্ষেত্রে যদি বলি যে আমি সাপোজ আমি তো জব করতাম, তো জবের পরে আমার যতটুকু সময় থাকতো হয়তো বা আমি আমার ফ্রেন্ডদেরকে একটা রেস্টুরেন্টে আসতে বলতাম, আড্ডা দিতে বলতাম। তো আমরা আড্ডাও দিতাম ইনফ্যাক্ট। এবং আমাদের ঈদের সময় বলেন, আমাদের রোজার সময় বলেন, সব সময় আমরা একটা গেট টুগেদারের মধ্যে থাকতাম, ফ্যামিলি বলেন, ফ্রেন্ডস বলেন, সবার ক্ষেত্রে। তো এখানে হয় কি, এখানে আপনার মেইন মেইন ইভেন্ট যেমন ঈদ, রোজা, তো এই ক্ষেত্রে আমাদেরকে সবার টাইম আসলে সবার মিলে না।
বাট ঈদের সময়টা আমরা সবাই চেষ্টা করি যে ছুটি নেওয়ার, বা আমাদের সামার ভ্যাকেশন থাকে যেটা কিনা বাংলাদেশে ওইভাবে থাকে না। তো এখানে সামার ভ্যাকেশন নিলে প্রায় অলমোস্ট 3 থেকে 4 মাস আপনি একটা লং একটা ছুটি পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তখন যে হয়তোবা স্টুডেন্টরা প্ল্যান করে যে না একটু ঘুরে আসি কোথাও থেকে, হয়তোবা তারা বাংলাদেশে যায় ঘুরতে, হয়তোবা তারা চায় যে অন্য কোনো একটা কান্ট্রিতে যে ঘুরে আসবে। তো আর উইকলি যদি কেউ ছুটি পায়, যেমন স্যাটারডে সানডে এখানে বন্ধ থাকে, তো সেই ক্ষেত্রে ওরা মানে ওদের যদি আলাদা ফ্রেন্ড সার্কেল থাকে বা আমার একটা আলাদা ফ্রেন্ড সার্কেল থাকলো, তো তাদের সাথে প্ল্যান করে আসলে ঘুরতে যাই আমরা। এতটুকুই ডিফারেন্স, বাট ডিফারেন্সটা এতটুকুই যে বাংলাদেশে একটু ইজি, আর এখানে ইজি বাট ইউ কান্ট এফোর্ড ইট অ্যাজ এ স্টুডেন্ট। দ্যাটস গ্রেট। এবং আসলে রিয়াল সিনারিও যে আসলে হোম কান্ট্রি সবসময় টানে, তোমার কথায় বোঝা যাচ্ছে যে হোম কান্ট্রি লাইফ স্টাইলটা অন্যরকম। জি। তো এটা ইউ ক্যান ফিল দ্যাট। তো আমরা আসলে সেশনের সেই দিকে চলে এসেছি, আমরা অনেক কিছুই শুনলাম এই কথা থেকে। এবং আহ, দুইটা জিনিস কিছু আমরা খুব বেশি জানতে চাই, যেটা একটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে লাইফ স্টাইল কেমন, জব অপরচুনিটি কেমন, সুযোগ সুবিধা কেমন। আরেকটা হচ্ছে পিআর এর অপরচুনিটি কেমন, এবং ফিউচার জেনারেশনের জন্য অস্ট্রেলিয়া কেমন প্লেস, পিআর এর সুযোগ আচ্ছা সুবিধা, পিআর অপরচুনিটি গুলো কেমন, এটাতে আচ্ছা, তোমার আমি এই কথা আহ, এই কথার আগে ভাইয়া আমি একটা কথা বলতে চাই যে জব অপরচুনিটিস এর ক্ষেত্রে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, যে অস্ট্রেলিয়াতে যারাই আসবেন, অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক জব রিক্রুটমেন্ট এজেন্সিস আছে। তো এটা আপনাকে সার্চ করতে হবে, সার্চ করে ওই এজেন্সিগুলোতে যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে জব ওই এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু ইজি টু গেট। সাপোজ একদমই আপনার কোনো ভালো জায়গায় কোনো আপনি জব পাচ্ছেন না, ডেফিনেটলি ডেস্ক জব তো আপনি আশাই করবেন না পিআর বা সিটিজেনের আগে। তো আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট আপনি ইজি টু গেট একটা জব চান, যে আমার এই সপ্তাহের মধ্যে জব লাগবে, আমি আজকে আসছি, আমি এই সপ্তাহের মধ্যে জব লাগবে, তো আপনি সবার আগে চেষ্টা করবেন যে জব রিক্রুটমেন্ট এজেন্সি গুলোতে যাওয়ার এবং যে আপনার সিভিটা ড্রপ করে আসার, অ্যান্ড ডেফিনেটলি ওদেরকে বলার যে ইউ আর হাংরি ফর জব। এই কথাটা আপনাকে বলতেই হবে। মানে পেটে খিদা মুখে লজ্জা নিয়ে কথা বললে এখানে চলবে না, আপনাকে এই কথাটা বলতেই হবে। সো এটা একটা পয়েন্ট যে জব রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে আছে। আপনাকে যেতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে সার্চ করতে হবে, এন্ড আপনাকে যে সিভিটা ড্রপ করে দিয়ে আসতে হবে। আচ্ছা, আর ব্যাপারটা সেকেন্ড বলতে কথা হচ্ছে পিআর অপরচুনিটিস। পিআর অপরচুনিটিস আসলে এখানে পিআর অপরচুনিটিস আছে, আপনাকে গ্র্যাব করতে হবে, এবং গ্র্যাব করার জন্য আপনাকে প্রপার আপনি যে সাবজেক্টটা পড়তে এসছেন আপনাকে সেই সাবজেক্টের উপর একটা ডিগ্রি অর্জন করতে হবে, বাট ডিগ্রি ছাড়া আপনি পিআরটা পাবেন না। আর আরেকটা কথা হচ্ছে আপনি যে সাবজেক্ট চুজ করে আসছেন সেটা পিআর রিলেটেড সাবজেক্ট কিনা সেটা আপনাকে জানতে হবে। যদি আপনি আপনার সাবজেক্ট এবং ডিগ্রি অ্যাসেসমেন্ট করে আপনি পিআর পেতে চান, তো সেক্ষেত্রে আপনাকে পিআর রিলেটেড সাবজেক্টেই আসতে হবে এবং পিআর রিলেটেড সাবজেক্ট আপনাকে কমপ্লিট করতে হবে, অ্যান্ড দেন গো ফর ইট। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার জবের ক্ষেত্রে, সাপোজ আপনি একটা সাবজেক্ট পড়লেন, তো সেক্ষেত্রে আপনার ওই সাবজেক্টে আপনার পিআর নেই সাপোজ, বাট আপনি যে জবটা করছেন সেই জবটাতে আপনার পিআর আছে। তো সেক্ষেত্রে ওই তখন যে আপনাকে যে জব অ্যাসেসমেন্টটা করতে হবে, তো তখন যে আপনি পিআরটা আপনি অ্যাপ্লাই করলে হয়তো বা হয়েও যেতে পারে, বাট এটা হচ্ছে গিয়ে টোটালি লাকের উপর ডিপেন্ড করে। আপনাকে আপনার প্রপার ফাইল গুছাতে হবে, আপনার প্রপার ফাইল আপনার 80 to 90% আপনার মানে অ্যাপ্রুভাল থাকতে হবে। যেমন আপনি ভিসা যেভাবে পেয়েছেন, যে আপনার ডকুমেন্টেশন পুরো সাজিয়ে এসেছেন, দেন আপনি ভিসা পেয়েছেন, প্রপার ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনাকে ভিসা ডেফিনেটলি দেয়নি। তো সেই ক্ষেত্রে পিআর এর সময়ও সেম ইস্যুস, আপনি আপনার প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে, প্রপার আপনার স্পন্সরশিপ থাকতে হবে, সেক্ষেত্রে আপনি পিআরটা পাবেন। পিআর এর সুযোগ আছে, বাট ইউ হ্যাভ টু গ্র্যাব ইট।
একটা জিনিস আমরা হয়তো স্কিপ করে গেছি, সেটা হচ্ছে অ্যাকোমোডেশনের যে অ্যারেঞ্জমেন্টটা, হুম। সেটা বাংলাদেশ থেকেই কি আপনারা করে গিয়েছিলেন, নাকি ওখানে যাওয়ার পর স্টে করেছে হোটেলে? মানে প্ল্যানটা কিভাবে হবে বা কি হওয়া উচিত? ইটস আ বিগ রিভিল, লাইক আমার চাচু আছে এখানে। তো আমি আসলে শুরুতে এসে আমার চাচুর বাসায় উঠেছি। এখন স্টুডেন্টরা বলবে যে আপনার তো রিলেটিভ আছে, তো আপনার তো আর এখান থেকে খুঁজে আসতে হয়নি। তো এখানে আমি একটা কথা বলবো যে আমারই ফ্রেন্ড আমার সাথে একই সাথে ইউনিভার্সিটিতে আসছে, বাট ওর সাবজেক্টটা ছিল ডিফারেন্ট। তো ও আর আমি একই সাথে আসছি, বাট ও যেটা করেছে সে বাংলাদেশ থেকে এখানে একটা সিডনির একটা বিশাল একটা গ্রুপ আছে, ওখানে অনেক কি বলে মানুষ আছে। তো ওইখানে ও পোস্ট করেছিল, দেন ওখান থেকে ও একটা বাসা চুজ করেছিল। তো ফর্চুনেটলি ওই যে বন্ডের টাকাটা, যে অ্যাডভান্সের টাকাটা সে এখানে এসেই দিয়েছে, কিন্তু 1 সপ্তাহ পরে তাকে বলেছে বাসা ছেড়ে দিতে। তো এখন আমি বাংলাদেশ থেকেও যদি আমি একটা বাসা চুজ করে আসি বা আমি বাংলাদেশ থেকে বন্ড নিয়ে আসি, জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই স্ক্যাম হয়। তো স্ক্যাম থেকে সাবধান হতে হবে। বাংলাদেশ থেকে হয়তো বা দেখাবে এটা ওটা, এরকম বাসা ওরকম বাসা খুব সুন্দর, আপনাকে একটা ছোট রুমের ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলে বলতে পারে যে আরে রুম রুম অনেক বড় স্পেশাস, বাথরুম অনেক বড় স্পেশাস, প্লাস রান্নাঘর অনেক বড় স্পেশাস স্পেশাস। বাট আপনি যখন রিয়েলে দেখতে যাবেন তখন কিন্তু আপনার কাছে এত বড় মনে হবে না, খুব ছোট মনে হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে কমিউনিকেশন যে স্কিলটা, আমি আবারও বলছি কমিউনিকেশন স্কিলের ব্যাপারে, যে আপনি আপনার যদি আপনার 10 জন ফ্রেন্ডের সাথে আপনার পরিচয়, তো 10 জনের মধ্যে সাপোজ আপনি মনে করেন যে 5 জন আপনার অস্ট্রেলিয়াতে আছে, বা 5 জন আপনি যেই সিটিতে আপনি যাচ্ছেন ওই সিটিতে আছে, তো তাদের সাথে কমিউনিকেশন রাখাটা খুবই প্রয়োজন। তারা যাতে ওই বাসাটা যে একবার হলেও দেখে আসে, ইন্সপেক্ট করে আসে যে বাসাটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা না। আর বন্ডের ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ থেকে বন্ড না দেওয়াটাই বেটার, বন্ড মানে এড়িয়ে যাওয়াটাই, আই মিন বন্ড না দিয়ে আসাটাই বেটার। এখানে এসে বাসা দেখে প্রপার বন্ডটা হাতে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আই মিন বাসাটা চুজ করা আর কি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বন্ড নিয়েও দেখা যায় যে আর এরপরে আর কন্টাক্ট করে না। তো এক্ষেত্রে স্টুডেন্টদের জন্য অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। সো আমি বলবো যে এখানে যদি কেউ কারো পরিচিত থাকে, তো সেক্ষেত্রে তাদের মাধ্যমে ইন্সপেক্ট করিয়ে বন্ডটা দেওয়া, অথবা নিজে এসে দেখে বন্ড দেওয়া। তো আমরা আসলে আহ, শেষে চলে এসেছি আমাদের এই সেশনের। আমি লাস্টলি তোমার কাছ থেকে একটা জিনিস শুনতে চাইবো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন যারা স্টুডেন্ট যারা তোমার মতো উচ্চশিক্ষা স্বপ্ন দেখছে, তো তাদের জন্য তুমি কি অ্যাডভাইস করতে চাচ্ছ, এবং তোমার অ্যাডভাইসের মাধ্যমে আমরা আজকে এই সেশনটা শেষ করবো। সো তোমার স্বপ্ন, তোমার প্ল্যান, তোমার জার্নিটা আমরা শুনলাম। সো তোমার যে এক্সপিরিয়েন্স হয়েছে বা তোমার জার্নির শুরু থেকে এখন পর্যন্ত তুমি যে লার্নিং গুলো পেয়েছো, তো সেগুলো আমাদের স্টুডেন্টরা শুনেছে। বাট তারপরেও যেহেতু তুমি অগ্রপথিক, তুমি আগে গিয়েছো, সেখানে আছো, রিয়াল সিনিয়রটা তোমার সামনে আছে। আর যারা বাংলাদেশে বসে চিন্তা করছে, তারা যেতে চায়, তারা অস্ট্রেলিয়াতে অন্য অন্য কান্ট্রিতে পড়তে যেতে চায়, তো তোমার কাছ থেকে যে অ্যাডভাইস আসবে আমার মনে হয় এটাও তাদের জন্য একটা পাথেয় হবে। তো থ্যাংক ইউ। তার আগে আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই সেশনটার জন্য। এবং সবসময় আমার সকল পাগলামি, সকল ইনস্টিটিউশন করার জন্য, তো এটার জন্য অনেক থ্যাংকস। এবং রিয়েলি ইট মিন আ লট টু মি, এবং আই নো ইউ, যেহেতু তুমি আমার সেশনের ফার্স্ট গেস্ট। হ্যাঁ, এই স্টাডি অ্যাব্রোড স্টোরিজ এর আমরা যে জার্নিটা শুরু করতে যাচ্ছি, সো ইউ আর দ্য ফার্স্ট গেস্ট। এবং এইটা, এই স্টাডি অ্যাব্রোড জার্নি যে স্টোরি গুলো, এই স্টোরি হিস্ট্রিতে তুমি থেকে যাবে ইনশাল্লাহ। তো সুস্মিতা, ওভার টু ইউ, যে আমাদের বাংলাদেশে যারা নালো স্টুডেন্ট আছে, যারা দেশের বাইরে যেতে চায়, তাদের জন্য তোমার উপদেশ কি? তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আহ, যারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, নিজে নিজে অ্যাপ্লাই করবেন না। নিজে নিজে অ্যাপ্লাই করলে হয় কি যে আপনি যে স্কলারশিপটা পাচ্ছেন 20% অথবা 30%, ম্যাক্স অস্ট্রেলিয়া 35% দেয় এখন স্টুডেন্টদেরকে। তো এই যে স্কলারশিপটা পাচ্ছেন আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করলে, এই স্কলারশিপটা খুবই টাফ পাওয়া। আবার দেখা যায় যে আপনাকে স্কলারশিপ দিতেও চাবে না। তো সেই ক্ষেত্রে প্রপার এজেন্সি ঘুরে বুঝে
বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে দেন অ্যাপ্লাইটা করা, এবং সাবজেক্ট চুজের ক্ষেত্রে আপনাকে অনেক ওয়াইজ হতে হবে কোন সাবজেক্টে পিআর আছে কোন সাবজেক্টে পিআর নেই। ডেফিনেটলি বাংলাদেশের স্টুডেন্টরা চায় বাইরে এসে সেটেল হওয়ার, তো সেটেল হওয়ার ক্ষেত্রে আমার কোনটা প্রয়োজন সবার আগে সেটাই আপনাকে চিন্তা করতে হবে, যে আপনি এত টাকা দিয়ে পড়তে আসছেন, আপনাকে ডেফিনেটলি পিআর পাওয়ার জন্য কোন সাবজেক্টটা চুজ করতে হবে এটা আপনাকে রিসার্চ করতে হবে, দেন আপনাকে চুজ করতে হবে, দেন টিউশন ফিস, দেন প্রপার ডকুমেন্টেশন এগুলো নিয়ে আগাতে হবে, এবং অ্যাটলিস্ট আপনি অ্যাপ্লাই করার 6 মান্থ আপনাকে হাতে সময় রাখতেই হবে। অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে কিন্তু আপনাকে 1-2 মান্থের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, বা 1-2 মান্থের মধ্যে আপনি অ্যাপ্লাই করেও ভিসা পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে 6 মাস হাতে নিয়ে আগাতে হবে। অ্যান্ড প্রত্যেকটা ইনটেকের আগের 6 মাস, মানে আগে 6 মাস, মানে 6 মাস আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই অনুযায়ী আগাতে হবে, এবং প্রপার এজেন্সি এবং কাউন্সিলরের সাথে কথা বলে আপনাকে সবসময় কানেক্টেড থাকতে হবে। আর সবার জন্য শুভকামনা রইলো, যারা যারা অস্ট্রেলিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য দোয়া রইলো, সবাই যাতে ভালো করেন এবং প্রপার আইএলটিএস পিটি স্কোর যতটুকু যেই সাবজেক্টে প্রয়োজন সেই সাবজেক্ট যাতে আপনারা অ্যাচিভ করতে পারেন। আপনাদের প্রপার প্র্যাকটিসে থাকতে হবে, প্র্যাকটিস করে দেন আইএলটিএস পিটি যেটাই দিচ্ছেন আপনারা ওইভাবেই আগাতে হবে। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং সবাইকে শুভকামনা। কিন্তু সেটা এবং থ্যাংক ইউ সবাইকে ধৈর্য সহকারে আমাদের সেশন শোনার জন্য। আমাদের এই সেশনটা প্রথম সেশনটা লাইভ হবে আগামী 20 মে দুপুর 12টা 23-এ। তো আহ, আমরা চেষ্টা করব যে আপনাদের সামনে বিভিন্ন কান্ট্রির স্টুডেন্টদেরকে নিয়ে আসার জন্য যারা দেশের বাইরে আছে করছে, এবং আমি পাভেল আপনাদের হোস্ট সবসময় থাকবো আপনাদের সাথে। আপনারা চাইলে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে দিতে পারেন আমার কাছে, অথবা আমাদের যে গেস্ট সুস্মিতার কাছেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব দ্রুততম সময় আপনাদের এই কমেন্টের অ্যান্সার গুলো দেওয়ার। যেহেতু সুস্মিতা অস্ট্রেলিয়াতে আছে, আপনাদের অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন, তো আপনারা যদি সুস্মিতার সাথে সরাসরি কথা বলতে চান বা কোনোভাবে কানেক্ট করতে চান, দেন লেট আস নো, আমাদের কাছে কমেন্ট করেন। এবং আমরা এই ধরনের সেশন আরো নিয়ে আসতে চাই, আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল লাইক এন্ড শেয়ার করবেন। পাশাপাশি আপনারা যদি যারা দেশের বাইরে আছেন এই ভিডিওটি দেখছেন, এবং আপনার যদি মনে হয় যে আপনার লাইফের জার্নিটা আপনি স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চান, এবং আপনি আমাদের এই সেশনে কোনো একটা সেশনের গেস্ট হতে চান, কোনো একটা এপিসোডে আপনার স্টোরিটা আপনি তুলে ধরতে চান, দেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের পেমেন্ট করুন, সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এবং আপনাদের স্টাডি অ্যাব্রড জার্নিটা অনেক বেশি স্মুথ হোক, অনেক বেশি সুখকর হোক, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। এবং আমরা যেন সবসময় এই রিয়েল স্টুডেন্টদের রিয়েল জার্নির স্টোরি গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং সেটা যেন আপনাদের লাইফে রিয়েল ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটাই আমরা সবসময় চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্টাডি অ্যাব্রড স্টোরিজ এর পরবর্তী কোনো এপিসোডে। রিয়েল স্টোরিজ, রিয়েল জার্নি, রিয়েল স্টুডেন্ট, রিয়েল ইম্প্যাক্ট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।